আমরা আজকের লেকচারে স্থির তড়িৎ নিয়ে আলোচনা করব। স্থির তড়িতের বেশ কিছু লেকচার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তার মধ্যে আদান, কুলম্বের সূত্র, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, বিন্দু আদানের জন্য প্রাবল্য এবং তড়িৎ বলরেখা, চার্জ থেকে নির্গত বলরেখার সংখ্যা, এগুলো দেখব। এবং পাশাপাশি আমরা তড়িতের প্রকৃতি সম্পর্কে জানব, বিস্তারিত আলোচনা করব। যদি আমরা প্রকৃতি সম্পর্কে জানতে চাই, যেমন প্রকৃতি বা নেচার, এটা সম্পর্কে জানতে চাই তড়িতের, তাহলে প্রথমেই যে ধারণাটা বলতে হয় যে আমরা জানি যে শক্তি বা এনার্জির বিভিন্ন রূপ থাকে। এদের মধ্যে ইলেকট্রিসিটিও একটি রূপ। বিদ্যুৎ বা তড়িৎ বিভিন্ন ধরনের আচরণ করে থাকে। তড়িতের প্রকৃতি বা নেচার নিয়ে জানতে হলে আমাদের পদার্থের ক্ষুদ্রতম একক অ্যাটম বা পরমাণু নিয়ে জানতে হবে। অ্যাটম বা পরমাণুর ধর্মই প্রতিটা বস্তুর মধ্যে প্রকাশ পায়। অর্থাৎ আমি যদি একটা অ্যাটম নেই, তাহলে এই অ্যাটমের প্রকৃতি যদি জানতে পারি, তাহলে আমার কি সমস্ত বস্তুর প্রকৃতি সম্পর্কে জানতে পারবো। তাহলে আবার আমরা জানি যে পৃথিবীতে দুই ধরনের পদার্থ থাকে, মৌলিক বা যৌগিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থের একটা পরমাণু থাকলেও যৌগিক পদার্থে কি হয়, ভিন্ন ভিন্ন পরমাণু থাকে। তাহলে কোনো পদার্থের অ্যাটমিক স্ট্রাকচারের উপর ভিত্তি করেই আমরা কি করতে পারবো, ইলেকট্রিসিটির ধারণা পেতে পারবো। তাহলে যদি অ্যাটমিক স্ট্রাকচারের দিকে যাই, প্রতিটা অ্যাটম কি হয়, সাইজে খুব ছোট হয় এবং এই অ্যাটমের ভিতরে নিউক্লিয়াস থাকে এবং এর বাহিরের যে কক্ষপথগুলো আছে বা অরবিটগুলো আছে, এগুলোর মধ্যে কি থাকে, ইলেকট্রন থাকে, অনেকগুলো ইলেকট্রন থাকে। আর যদি আমি একটা নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, আর বাহিরের কক্ষপথে কি থাকে, ইলেকট্রন থাকে। তাহলে নিউক্লিয়াসের চারপাশে যে অনেকগুলো অরবিট বা ইলেকট্রন থাকে, সেখানে পরমাণুর ইলেকট্রনগুলো কি করে, চলাচল করতে পারে। তাহলে এইসব ইলেকট্রনের প্রত্যেকটার চার্জ আছে। প্রত্যেকটার চার্জ যদি আমি বের করি, তাহলে সেটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এখন আমি ধরে নিলাম যে একটা অ্যাটমের মধ্যে যতগুলো ইলেকট্রন আছে সবগুলার চার্জ বের করব। তাহলে সবগুলার চার্জ মানে একটা অ্যাটমের মোট চার্জ আমরা কিউ দিয়ে লিখতে পারবো। তাহলে আমরা কিউ ইকুয়াল টু এন ই, একটা সূত্র আছে যেটা হচ্ছে, এই এনটা হচ্ছে এখানে কি পজিটিভ পূর্ণ সংখ্যা। তার মানে 5টা ইলেকট্রন থাকলে আমরা হচ্ছে কি অ্যাটমের মধ্যে যদি 5টা 6টা বা যেমনই থাকুক, যে কয়টা ইলেকট্রন থাকবে সেটার ক্ষেত্রে আমরা কি মোট চার্জ এইভাবে বের করে ফেলতে পারবো। তাহলে এই গেল। আবার যে প্রোটন আছে, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে আমরা দেখলাম যে প্রোটন এবং ইলেকট্রনের চার্জ বিপরীতমুখী। তাহলে বিপরীতমুখী এবং নিউট্রন কি চার্জবিহীন। তাহলে বিপরীত চার্জ থাকার ফলে নিউক্লিয়াস কি করবে, এই নিউক্লিয়াসের সাথে এই যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনের একটা কি থাকবে, আকর্ষণ বল কাজ করবে। অর্থাৎ আকর্ষণ বল কাজ করবে। এবং প্রোটন এবং ইলেকট্রন, একটা অ্যাটমের মধ্যে এই প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা কি থাকে, সমান থাকে। তাহলে সমান যেহেতু থাকে, তার মানে কি এরা সবসময় নিউট্রাল অবস্থায় থাকে। আমরা জানি যে সবসময় কি করে, কম থেকে বেশি থেকে কম বা দিকে সবসময় স্থানান্তরিত হয়। তাহলে নিউট্রাল অবস্থা থাকে। যখনই আমরা মানে বাহির থেকে একটা ইলেকট্রনকে কোনো এনার্জি দিব, তখন সে সরে যাবে, অর্থাৎ তার এই নিউট্রাল অবস্থা তখন ভেঙে যাবে। যখন কোনো অ্যাটম প্রোটন হারায়, তখন সেটিকে আমরা
নেগেটিভ আয়নযুক্ত, যেমন একটা অ্যাটম কি করলো, একটা প্রোটন হারিয়ে ফেললো যে কোনোভাবে, বা কেউ নিয়ে গেল, তখন এই প্রোটন হারানোর ফলে সে কি হবে, নেগেটিভ আয়নযুক্ত হবে, আয়নযুক্ত যুক্ত অ্যাটম হবে। আবার যদি কোনো অ্যাটম যদি ইলেকট্রন হারায়, তবে তাকে আমরা কি বলবো, পজিটিভ আয়নযুক্ত অ্যাটম বলবো। এখন আমরা যদি কক্ষপথের বাহিরের কোনো ইলেকট্রনের কথা বলি, তাহলে অ্যাটমের একদম বাহিরের দিকে যে অরবিটগুলো থাকে সেগুলো খুব দুর্বলভাবে অ্যাটমের সাথে বা অ্যাটমের নিউক্লিয়াসের সাথে যুক্ত থাকে। তাই আমরা যদি বাহির থেকে কোনো এনার্জি দেই, সামান্য পরিমাণ এনার্জি দেই, তাহলে কি হবে, এনার্জি দিলেও বা শক্তি দেই, তাহলে কি ইলেকট্রন কি হবে, অ্যাটম থেকে বের হয়ে যায়। আর এই বের হয়ে যেসব ইলেকট্রন বের হয়ে যায় এদেরকে আমরা কি বলি, মুক্ত ইলেকট্রন বলি। তাহলে ইলেকট্রিসিটির মূল বৈশিষ্ট্য বা নেচার হচ্ছে যখন কোনো নেগেটিভ চার্জড পদার্থ বা নেগেটিভ তড়িৎগ্রস্ত পদার্থ বা পজিটিভ চার্জড পদার্থ একে অপরের সাথে যুক্ত হয় বা যুক্ত হয়, তখন কি নেগেটিভ পদার্থ কি হয়, নেগেটিভ পদার্থ থেকে বাড়তি যে বা মুক্ত যে ইলেকট্রনগুলো আছে সেগুলো পজিটিভ পদার্থের দিকে কি হয়, প্রবাহিত হয়, অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে। এটা হচ্ছে নেচার। আবার কখনোই একটা, যেমন নেগেটিভ এবং হচ্ছে পজিটিভ থেকে কখনোই কি হবে না, নেগেটিভের দিকে, নেগেটিভ চার্জযুক্ত পদার্থের দিকে যাবে না, কারণ পরমাণুতে প্রোটন সবসময় কি হয়, কেন্দ্রের দিকে দৃঢ়ভাবে যুক্ত থাকে, তাই তারা পদার্থের মধ্যে মুভমেন্ট করতে পারে না। তাহলে এই ছিল অ্যাটমিক স্ট্রাকচার বা কোনো পরমাণুর মডেল থেকে তড়িতের প্রাথমিক বা মোটামুটি বিস্তারিত প্রকৃতিগত ধারণা। এখন আমরা স্থির তড়িৎ নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমরা ওখানে দেখেছি যে ইলেকট্রন স্থানান্তরিত হচ্ছে বা প্রবাহের একটা ব্যাপার ছিল, কিন্তু আমরা তো স্থির তড়িৎ নিয়ে আলোচনা করছি, অর্থাৎ যখন কোনো তড়িৎ পরিবাহী বা তড়িৎ অপরিবাহী পদার্থ থাকবে, তখনই স্থির তড়িতের ব্যাপারটা হবে। অর্থাৎ ইলেকট্রনের স্থানান্তর যদি না হয়, যেমন ইনসুলেটর বা অপরিবাহী কোনো পদার্থের মধ্যে যদি আমরা বা অপরিবাহী কোনো পদার্থকে যদি চার্জিত করি, তখনই হচ্ছে আমাদের কি স্থির তড়িতের ব্যাপারটা আসে। তো এরকম ঘটনা প্রথম যীশু খ্রিস্টের প্রায় 600 বছর পূর্বে গ্রিক দার্শনিক থেলিস সর্বপ্রথম সুলেমানি পাথর বা অ্যাম্বার কি জিনিস, অ্যাম্বার হচ্ছে পাইন গাছের এক ধরনের আঠা, যেটাকে রেশমি কাপড়ের সাথে ঘষে, এবং ছোট ছোট কাগজ, তখন ঘষার ফলে দেখা যায় ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করে। তাহলে অ্যাম্বারের এই গ্রিক শব্দ হচ্ছে কি, ইলেকট্রন। গ্রিক শব্দ হচ্ছে ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রন থেকেই আমরা কি করি, পরবর্তীতে অ্যাম্বারের গ্রিক নাম ইলেকট্রন থেকে ইলেকট্রিসিটি বা তড়িতের উদ্ভব হয়। যেমন আরও একটা উদাহরণ আছে, যেমন চিরুনি মাথার চুলের সাথে ঘষলে কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করে, অর্থাৎ কতগুলো বস্তুকে অন্য কিছু বস্তু দ্বারা ঘষা হলে সেই বস্তু কি অন্য হালকা বস্তুকে সবসময় কি আকর্ষণ করার ক্ষমতা লাভ করে। তড়িৎ দুই ধরনের আছে, আমরা জানি, স্থির তড়িৎ বা চলতড়িৎ, অর্থাৎ আদানের প্রবাহ না হয় স্থির আদান, একটা স্থির আদানের প্রভাব বা ক্রিয়াকে স্থির তড়িৎ বলা হয়। আবার গতিশীল আদানের প্রভাব বা ক্রিয়াকে আমরা কি জানি, যে চলতড়িৎ বলা হয়।
এখন আমরা দেখব কোনো বস্তুর তড়িৎ আহিত হওয়া কি। আহিত হওয়া বা তড়িৎগ্রস্ত হওয়া বলতে আমরা মানে কি বুঝি। যখন আমরা দুইটা বস্তুকে একটা আরেকটার সাথে ঘষতে থাকবো, এই ঘর্ষণের ফলে যেসব বস্তু অন্য বস্তুকে আকর্ষণের ক্ষমতা অর্জন করে, তখন কি হয়, তারা তড়িৎ-আহিত হয়। আর এটাকে আমরা কি বলি, তড়িৎ আহিতকরণ বলি। অর্থাৎ তড়িৎ আহিতকরণের ক্ষেত্রে দুইটা বস্তুকে ঘষলে তারা কম বেশি ক্ষমতা অর্জন করে। অর্থাৎ ভারী বস্তুটাকে হালকা বস্তু কি করবে, তখন ভারী বস্তুটা হালকা বস্তুকে আকর্ষণ করবে। তাহলে আমরা ইলেকট্রনের একটা মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক ধর্মকে আমরা কি বলবো, আদান বলবো বা চার্জ বলে থাকি। চার্জ বা আদান, এই আদান নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। যেমন কোনো পরমাণুতে আমরা এর আগে দেখছি যে স্বাভাবিক অবস্থায় পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান থাকে, তবে প্রত্যেক পরমাণুই কি প্রয়োজনের অতিরিক্ত ইলেকট্রনের প্রতি আসক্তি থাকে। এই যে আমরা দুইটা বস্তুকে ঘর্ষণের কথা বলছি, অ্যাকচুয়ালি পৃথিবীর যে কোনো বস্তুকে ঘর্ষণ করলে যে সে আকর্ষণের ক্ষমতা অর্জন করবে এটা সত্য নয়। সুনির্দিষ্ট কিছু বস্তুকে যদি একটা আরেকটার সাথে আমরা ঘষি, তাহলেই এই ধরনের প্রভাব তৈরি হয়। তাহলে প্রত্যেক পরমাণুর প্রয়োজনেই কি হয়, এই যে আকর্ষণ লাভ করছে, এটার মূল কারণ হচ্ছে যেসব পদার্থের অতিরিক্ত ইলেকট্রনের আসক্তি আছে তারাই কেবল কি হবে, তড়িৎগ্রস্ত হবে বা তড়িৎ আহিত হওয়ার ক্ষমতা তাদের থাকে। ইলেকট্রনের প্রতি আসক্তি কি হয়, বিভিন্ন বস্তুতে বিভিন্ন রকম হয়। তাই দুটি বস্তুকে যখন পরস্পরের সংস্পর্শে আনা হয়, তখন বস্তু ইলেকট্রন আসক্তি বেশি, সে বস্তু অপর বস্তুর থেকে কি হয়, মুক্ত ইলেকট্রন সংগ্রহ করে। অর্থাৎ আমি ধরে নিলাম যে দুইটা বস্তুকে আমি সিলেক্ট করলাম, এই বস্তুটার যদি ইলেকট্রন আসক্তি কি হয়, বেশি হয়, তাহলে সে এই কম আসক্তির থেকে ইলেকট্রন কি হবে, সংরক্ষণ করে সে কি হবে, ঋণাত্মক বা নেগেটিভ আদানে আহিত হবে। অর্থাৎ তখন এই যে বেশি আসক্তির বস্তুটা কি হবে, কম আসক্তির বস্তু থেকে ইলেকট্রন সংগ্রহ করে সে কি হবে, ঋণাত্মক আদানে আহিত হবে। এরকম যদি আমরা একটা উদাহরণ দিই, যেমন কাচদণ্ডকে রেশমে ঘষলে এরকম একটা ঘটনা হয়। যদি আমরা কাচদণ্ডকে রেশমে ঘষি, তাহলে রেশম কি হবে, রেশমের ইলেকট্রন আসক্তি কাচের চেয়ে বেশি বলে এদের যখন পরস্পরের সাথে ঘষা হয় তখন কাচ থেকে ইলেকট্রন রেশমে চলে যায়। ফলে রেশম কি হয়, ঋণাত্মক আদানে, এবং কাচদণ্ড তখন ধনাত্মক আদানে আহিত হয়। কাচ এবং ইবনাইট দণ্ডে যে ভিন্ন প্রকৃতির তড়িতের উদ্ভব হচ্ছে, যেমন পজিটিভ এবং নেগেটিভ, এটা কিন্তু কাচ বা ইবনাইটের কোনো বিশেষ ধর্মের জন্য হয় না। কাচকে যে কোনো বস্তু দিয়ে ঘষলেই যে ধনাত্মক আদানের সঞ্চার হয় তাও কিন্তু ঠিক নয়, এর আগে আমরা বলেছি। আবার ইবনাইটকে কোনো বস্তু দিয়ে ঘষলেই যে ঋণাত্মক আদানের সঞ্চার হয় তাও কিন্তু না। এরকম একটা তালিকা যদি আমরা দেখি, যেমন আমাদের পাঠ্য বইয়ের মধ্যে এরকম একটা তালিকা ছিল, যেমন এখানে যে ফার, পশম, ফানেল, গলা, এই জিনিসগুলো আছে, এটার মধ্যে অনেকটা সম্পর্ক, যে বস্তুর অবস্থান উপরে সেটি কি হবে, ধনাত্মক তড়িতাহিত হবে। আবার যে বস্তুর অবস্থান, যেমন এখানে প্রথমে আছে 1 নম্বরে ফার আছে, 2 নম্বরে পশম আছে। এখন ফার এবং পশমের মধ্যে যদি আমি দুইটা যদি ঘষা হয় একটা অপরের সাথে, তাহলে কি হবে, উপরের অংশটা যে ফার হবে কি ধনাত্মক আদানে আহিত হবে, আর পশম হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক আদানে তড়িতাহিত হবে।
তাহলে এইখানে আমাদের এই ছকটা পুরোটাই, অর্থাৎ উপরেরটার সাথে যদি নিচেরটা করা হয় তাহলে উপরেরটা পজিটিভ হবে, নিচেরটা কি হবে, নেগেটিভ হবে। এই হলো আমাদের মোটামুটি আদানের ব্যাপার। এখন আমরা আদানের মধ্যে আবার আমরা বিন্দু চার্জ, বিন্দু চার্জ বা আদান, এটা নিয়ে যদি আলোচনা করি তাহলে বিন্দু চার্জ হচ্ছে আহিত বা চার্জিত বস্তুর আকার যখন খুবই ক্ষুদ্র হয় তখন ওই চার্জিত বস্তুর চার্জটাকে আমরা কি বলি, বিন্দু চার্জ বলি। এই বিন্দু চার্জটা অনেকটা দেখতে একটা গাণিতিক বিন্দুর মতো, অনেকটা এরকম হতে হয়, গাণিতিক বিন্দুর মতো। এখন আমরা চার্জ এবং হচ্ছে কারেন্ট, এই দুটো শব্দের মধ্যে সবসময় আমাদের হচ্ছে এক ধরনের পার্থক্য দেখা যায় বা আদান। চার্জকে কোনো ইলেকট্রিক ফিল্ডের কাছাকাছি যদি আনি, ইলেকট্রিক ফিল্ড যেমন একটা পজিটিভ চার্জ নিলাম এখানে, এটার চারপাশে যে অঞ্চল জুড়ে তার ক্ষেত্র বা প্রভাব থাকবে সেটাই হচ্ছে আমাদের কি ইলেকট্রিক ফিল্ড আমরা জানি। অর্থাৎ কোনো একটা চার্জকে ধরলাম, এটাকে পজিটিভ চার্জকে যদি এই ইলেকট্রিক ফিল্ডের কাছাকাছি আনি বা তার প্রভাবের ভিতর আনি, সে কী করবে, একটা বল অনুভব করবে। আবার চার্জ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। আর এই পজিটিভ নেগেটিভ চার্জের বেলায় এই পজিটিভ চার্জ যেহেতু দুই ধরনের, পজিটিভ বা হচ্ছে নেগেটিভ চার্জও আছে, তাহলে এই নেগেটিভ চার্জ এর আগেও বলেছি যে এটা বস্তুর ধর্মের উপর নির্ভর করে না, অর্থাৎ বস্তুর কি হয়, ইলেকট্রন আসক্তির উপর নির্ভর করে। একটা মজার ব্যাপার হচ্ছে আমরা চার্জ হচ্ছে একটা ক্যাপাসিটরের মধ্যে আমরা চার্জকে কি সংরক্ষণ করে রাখতে পারবো। এটা একটা ভালো উদাহরণ হচ্ছে যখন আমাদের ইলেকট্রিক ফ্যান চলে এবং এটার মধ্যে এক ধরনের ক্যাপাসিটর থাকে, যখন কারেন্ট চলে যায় বা বিদ্যুৎ চলে যায় তখন কি হয়, এই ক্যাপাসিটরের মধ্যে এক ধরনের চার্জ জমা থাকে, ওখানে কিন্তু কারেন্ট থাকে না, শুধুমাত্র চার্জ জমা থাকে। অন্যদিকে কারেন্টের ক্ষেত্রে কিন্তু কারেন্ট কখনোই ক্যাপাসিটরে সংরক্ষণ করে রাখা যায় না। তাহলে কারেন্ট বলতে আমরা যেটা বুঝি যে কোনো পদার্থের মধ্যে সময়ের সাথে যদি চার্জের প্রবাহের হারকে আমরা কি বলবো, কারেন্ট বলবো। সময়ের সাথে সাথে যদি চার্জের যে প্রবাহ আছে তাহলে কারেন্ট যদি আই হয়, এটা সমান কি হয়, সময়ের সাথে সাথে যদি চেঞ্জ হয় তাহলে আমরা লিখতে পারি কিউ বাই টি। সময়ের সাথে যে চার্জের প্রবাহ হয় সেটাই হচ্ছে কি কারেন্ট। তাহলে চার্জ এবং কারেন্টের মধ্যে প্রাথমিক যে পার্থক্য সেটা শেষ হলো। এখন আমরা চার্জ আদান সম্পর্কে জানলাম, বিন্দু আদান সম্পর্কে জানলাম এবং তড়িতের প্রকৃতি সম্পর্কে জানলাম। এখন আমরা জানব কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র সম্পর্কে জানার পরে আমরা তড়িৎ বলের নাম শুনেছি। তড়িৎ বল কি জিনিস, একটি আহিত স্থির বস্তুর নিকটে, অর্থাৎ একটা বস্তু স্থির বস্তুর নিকটে অন্য একটি আহিত বস্তু যখন আনবো তখন সে কি করে, সবসময় একটা বল লাভ করে। অর্থাৎ আমি আহিত বা চার্জিত দুইটা বস্তু আনতে হবে। ধরলাম এইটার চার্জ আছে চার্জিত প্লাস কিউ পরিমাণ চার্জ, এইটাও প্লাস কিউ পরিমাণ চার্জ, তাহলে
এই দুটা বস্তু নির্দিষ্ট দূরত্বে যদি থাকে তাহলে এরা কি করবে, বা কাছাকাছি থাকলে একটা আরেকটার সংস্পর্শে যদি থাকে, নিকটে থাকে, তাহলে কি হবে, এক ধরনের তড়িৎ বল লাভ করে, এটাকে আমরা কি বলি, তড়িৎ বল বলি। আর এই তড়িৎ বল কি হয়, যেমন দুইটা প্লাস যদি সমধর্মী থাকে, অর্থাৎ পজিটিভ আদানে আহিত থাকে দুইটা বস্তু, তাহলে কি সমধর্মী আদান পরস্পরকে কি করে, বিকর্ষণ করে, অর্থাৎ একে অপরকে কি করে, সরিয়ে দেয়। আবার যদি একটা পজিটিভ বা একটা নেগেটিভ, একটা পজিটিভ যদি আদান পরস্পরের কাছাকাছি আনি, তখন তারা কি করবে, একে অপরকে আকর্ষণ করবে। এটা হচ্ছে আমরা তড়িৎ বল থেকে পাই। অর্থাৎ দুটি আদানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের যে মানগুলো আছে সেগুলা কিসের উপর নির্ভর করে, যেমন দুইটা আদানের পরিমাণের উপর নির্ভর করে, দুইটা আদানের পরিমাণ কেমন সেটার উপর নির্ভর করে। আবার আদান দুইটার মধ্যবর্তী যে দূরত্ব আছে, এদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। আবার আদান দুটির মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। যেমন আমি দুইটা বস্তু রাখলাম, এর মধ্যবর্তী স্থানে কি শূন্য মাধ্যম নাকি বায়ু মাধ্যম, কোনটা, এটার উপরও নির্ভর করে। যদি বায়ু মাধ্যম থাকে তাহলে শূন্য মাধ্যম থাকলে একরকম, বায়ু মাধ্যম থাকলে আরেক রকম, এইভাবে নির্ধারিত হয়। অর্থাৎ তাহলে কুলম্বের সূত্র থেকে দুইটা বিন্দু আদান, এর আগে আমরা বিন্দু আদানের কথা বলেছি বা বিন্দু চার্জের কথা বলছি, এরকম দুইটা বিন্দু চার্জ এর মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ সম্পর্কে বিজ্ঞানী কুলম্ব একটি সূত্র বিবৃত করেন, একে কুলম্বের সূত্র বলে থাকি। সূত্রটা এরকম যে নির্দিষ্ট মাধ্যমে দুইটা বিন্দু আদানের, ধরলাম একটা আদান হচ্ছে Q1 আর একটা আদান হচ্ছে Q2, অর্থাৎ নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আদানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আদানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব আছে এই দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই দুটা বস্তুর মধ্যে যে দূরত্ব আর আছে তাদের ব্যস্তানুপাতিক। তাহলে সূত্রটা অনেক কিভাবে লেখা যায়, F সমানুপাতিক Q1 Q2 বাই R স্কোয়ার। তাহলে F প্রপোর্শনাল Q1 Q2 বাই R স্কোয়ার, এইটা আমরা মানে যখন দুটা বস্তু থাকবে তার মধ্যে লেখা যায় এখানে। তাহলে এই সমীকরণটাকে আমরা লিখতে পারি F ইকুয়াল টু C Q1 Q2 বাই R স্কোয়ার। এখানে C হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, যার মান রাশিগুলোর একক বা বিন্দু আদানের মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, রাশিগুলোর মানের উপরও নির্ভর করে, আবার বিন্দু আদানের এর উপরও নির্ভর করে, প্রকৃতির উপরও নির্ভর করে। তাহলে এই ছিল আমাদের কুলম্বের সূত্র। আমরা এখন জানি আদানের একক হচ্ছে কুলম্ব। তাহলে এই কুলম্ব এক কুলম্ব বলতে আমরা কি বুঝি, ধরে নেই যে আমরা একটা ইলেকট্রনের চার্জ যদি 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব হয়, তাহলে 1 কুলম্ব হচ্ছে, ধরলাম যে এখানে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে অনেকগুলো ইলেকট্রন রাখতে পারলাম। তাহলে 1 কুলম্বের মধ্যে আমরা কতগুলো ইলেকট্রন আটাইতে পারবো। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকমই যে 1 কুলম্ব মানে হচ্ছে 6.25 ইন্টু 10⁻18
অর্থাৎ 6.25 ইন্টু 10⁻18 এই সংখ্যক ইলেকট্রনের আদানের সমান। তাহলে আমরা যদি বলি যে 1 কুলম্ব মানে হচ্ছে একটা ইলেকট্রনের আধার 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, তাহলে 1 কুলম্ব মানে হচ্ছে 6.25 এতটা ইলেকট্রনের আদানের সমান। এখন আমরা মাধ্যমের প্রকৃতির মানে শূন্যস্থানে কুলম্বের সূত্র, আমরা যদি কোনো শূন্যস্থানে কুলম্বের সূত্র, তাহলে শূন্যস্থানে কুলম্বের সূত্র যদি আমরা যাই এবং এসআই এককে বলকে নিউটন, দূরত্বকে মিটার, আদানকে কুলম্ব পরিমাপ করলে কুলম্বের সূত্রের সমানুপাতিক সি এর মান আমরা জানি। সি সমান কি জানি? সি সমান 1/4πε0। এখানে এপসাইলন নটটা কি? এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমের, আমরা এর আগে বলছিলাম যে মাধ্যমের প্রকৃতি উপর নির্ভর করে। তাহলে এটা যদি শূন্য মাধ্যম হয় তাহলে আমরা কি লিখব? এপসাইলন নট। আবার যদি শূন্য মাধ্যম না হয় অন্য যে কোনো মাধ্যম, যেমন বায়ু মাধ্যম হোক বা, সেটার জন্য আমরা শুধুমাত্র এপসাইলন নট লিখে থাকি। তাহলে এই সি এর মান যদি আমরা বসাই তাহলে কুলম্বের সূত্রটা কীরকম হচ্ছে? 1/f = 1/4πε0 Q1 Q2/r²। তাহলে এই হচ্ছে কোনো মাধ্যমের ক্ষেত্রে আমরা হচ্ছে কুলম্বের সূত্রটা এইভাবে লিখছি শূন্য মাধ্যমের ক্ষেত্রে। আর যদি আমরা অন্য যে কোনো মাধ্যম যেমন অ্যাপসাইলনের ক্ষেত্রে বলি, যেমন অ্যাপসাইলনের ক্ষেত্রে যদি আমরা বলি, যেমন যে কোনো একটা মাধ্যমের ক্ষেত্রে অ্যাপসাইলন বেদন যোগ্যতা যদি থাকে তাহলে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে মিডিয়ামের ক্ষেত্রে আমরা লিখতে পারি FM = 1/4πε Q1 Q2/r²। এটা হচ্ছে যে কোনো মাধ্যমের জন্য, সেটা বায়ু মাধ্যম হোক বা যে কোনো মাধ্যম হোক, সেটার জন্য আমরা কুলম্বের সূত্র ব্যবহার করতে পারবো এটা দিয়ে মিডিয়ামের জন্য। এই ছিল কুলম্বের সূত্র, আদান, বিন্দু আদান এবং কুলম্বের সূত্র সম্পর্কিত প্রমাণ। এখন আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবং বিন্দু আদানের জন্য তড়িৎ প্রাবল্য এই মানগুলো নির্ণয় করতে শিখব। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি আমরা বলি, তড়িৎ ক্ষেত্র বলতে আমরা যেটা বুঝি তড়িৎ ক্ষেত্র, যেমন আমি ধরলাম কোনো একটা বস্তু +Q আদানের তড়িৎগ্রস্ত হলো বা আহিত হলো, তাহলে সে কি করবে? যে কোনো একটা বস্তু তার নির্দিষ্ট অঞ্চলব্যাপী বা চার্জের পরিমাণের উপর ভিত্তি করে উপরে একটা প্রভাব ক্ষেত্র তৈরি করবে। এটাকে সাধারণত আমরা কি বলি? তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড বলি। অর্থাৎ একটা আহিত বস্তুর চারদিকে যে অঞ্চলব্যাপী তার প্রভাব বজায় থাকে, অন্য কোনো আহিত বস্তু আনা হলে সেটি আকর্ষণ বা বিকর্ষণ। অর্থাৎ একটা বস্তুর মধ্যে যদি আমি অন্য আরেকটা বস্তুকে এটার অঞ্চলের ভিতরে আনি তাহলে সে কী করবে? আকর্ষণ বা বিকর্ষণ করবে। তাহলে এই অঞ্চলটাকে আমরা কি বলবো? তড়িৎ ক্ষেত্র। তাত্ত্বিকভাবে এটা আবার একদম অসীম পর্যন্ত বিস্তৃত থাকে তাত্ত্বিকভাবে, কিন্তু চার্জের দিক থেকে আমরা এইভাবে পাই, প্র্যাকটিক্যালি আমরা হচ্ছে এইভাবে পাই। আর তড়িৎ প্রাবল্য হচ্ছে, আমরা যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, আমরা যে বস্তুটার তড়িৎ ক্ষেত্র পেলাম, এখন এটার
কেন্দ্রে এক ধরনের প্রভাব, বা যতই এটা থেকে দূরে যায় তো প্রভাব আস্তে আস্তে কমতে থাকবে না বাড়তে থাকবে, এটা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের উপর ভিত্তি করে নির্ণয় করা যায়। অর্থাৎ আহিত বস্তুর চারপাশে যে অঞ্চল জুড়ে তড়িৎ প্রভাব বিদ্যমান থাকে, অর্থাৎ যে অঞ্চলকে আমরা তড়িৎ ক্ষেত্র বলে থাকি, স্বাভাবিকভাবে তড়িৎ ক্ষেত্রের সকল বিন্দুতে এর প্রভাব কি থাকে না, সমান থাকে না। যে এখানে অসংখ্য বিন্দু থাকতে পারে, এই বিন্দুগুলো কি থাকবে না, সমান থাকবে না একটা তড়িৎ ক্ষেত্রের। সকল বিন্দু কি থাকে না, সমান থাকে না। বিভিন্ন বিন্দুতে এর প্রভাব কি হয়, ভিন্ন হয়। বিন্দুটি আহিত বস্তুর যত নিকটে, অর্থাৎ এটা যদি আহিত বস্তু থাকে, এটার যত নিকটে আমরা যাব তার প্রভাব কি তত বেশি হবে। এই প্রভাব বোঝার জন্য আমরা কি করি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি পরীক্ষণীয় আধান আনি। পরীক্ষণীয় আধান বা কিউ নট, আমরা কিউ নট ধরতে পারি, এটা হচ্ছে, বা টেস্ট চার্জ আনি যে এটা আনার জন্য। তো এই আধানটাকে যখন আমি এই জায়গায় আনবো, একদম ক্ষেত্রের বাহিরের অংশে যখন আনবো এক ধরনের প্রভাব থাকবে, ভিতরের অংশে যখন আনবো তখন আরেক ধরনের প্রভাব থাকবে। সেই পরীক্ষায় আধানের উপর প্রযুক্ত বল এবং তড়িৎ প্রভাব পরিমাপ করা যায়। অর্থাৎ কি পরিমাণ প্রভাব, অর্থাৎ সবসময় এই পরীক্ষণীয় বা টেস্ট চার্জের মান কি হবে, কিউ নট যদি থাকে সেটা হচ্ছে একক ধনাত্মক আধান। অর্থাৎ একক ধনাত্মক আধান এনে কিউ নটের মান সবসময় কি হবে, 1, যেটাকে একক ধনাত্মক আধান হিসেবে আমরা বলি। অর্থাৎ 1 কুলম্ব মানের একটি ধনাত্মক আধান, যদি 1 কুলম্ব মান আমরা বের করি তার একটা ধনাত্মক আধান আনব। তাহলে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে, অর্থাৎ আবারও বলছি, এই একটা বস্তু যেটা তড়িৎ ক্ষেত্র। এখন আমরা এইখানে আরেকটা যদি একক ধনাত্মক আধান অর্থাৎ কিউ নট যদি আমরা নেই, এটাকে যখন এটার ভিতরে এই জায়গাটায় আনবো, এইভাবে আস্তে আস্তে এটার ভিতরে আনবো, তখন যে সেটি এই পরীক্ষণীয় যে চার্জটা আছে বা এই টেস্ট চার্জটাকে আমরা যখন এটা যে বল অনুভব করবে সেটাকে আমরা কি তড়িৎ প্রাবল্য বলবো। এখন যদি তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে প্লাস কিউ পরিমাণ আধান থাকে, কোনো একটা তড়িৎ ক্ষেত্রের বিন্দু ধরলাম, এটার মধ্যে প্লাস কিউ পরিমাণ আধান আছে, তাহলে প্লাস কিউ পরিমাণ স্থাপিত আধান যদি অ্যাপ বল অনুভব করে, তাহলে ওই তড়িৎ প্রবলের মান হবে, এখানে যদি কি অ্যাপ বল অনুভব করে তাহলে ই ইকুয়াল টু অ্যাপ বাই কিউ। এটা হচ্ছে আমরা তড়িৎ প্রাবল্য দিয়ে অনুভব করতে পারি। আর এখন এই তড়িৎ প্রাবল্যের নিশ্চয়ই হচ্ছে কি একটা দিক আছে, সেই দিকটা, যেমন যেহেতু তড়িৎ প্রাবল্য হলো একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল, তাহলে প্রাবল্যের দিক আছে, অবশ্যই কি আছে, দিক আছে। এটি একটি ভেক্টর রাশিও বটে। একক ধনাত্মক আধান যে দিকে বল অনুভব করে তড়িৎ প্রাবল্যের দিকও সেদিকে হয়। অর্থাৎ যদি সে এই তড়িৎ ক্ষেত্রের এটা যদি আধান হয়, যদি এদিকে বল অনুভব করে, তাহলে কি তড়িৎ প্রাবল্যের দিকও কি হবে, সেদিকে হবে। তাহলে আমরা এটাকে ভেক্টর রূপে যদি লিখি তাহলে অনেকটা এইভাবে লিখতে পারি, এফ যেহেতু বল একটি ভেক্টর রাশি, তাহলে কিউ, এটা হচ্ছে ভেক্টর রূপ। এখন আমরা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে ধরলাম এখানে একটা বিন্দু আছে যেটা হচ্ছে প্লাস কিউ, এটা যদি এ বিন্দু হয়, এখান থেকে আর দূরত্বে আরেকটা বিন্দু নিলাম যেখানে হচ্ছে, যেটাকে ধরলাম প্লাস কিউ নট, যেটা হচ্ছে টেস্ট চার্জ, ধরলাম এটা একটা পি বিন্দু এখন, এবং এটা হচ্ছে এ বি। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু, তাহলে পি বিন্দুতে, অর্থাৎ এই মধ্যমটা কি, কে তড়িৎ মধ্যমাঙ্ক। যদি আমি বিশিষ্ট কোনো মাধ্যমে এ বিন্দুতে একটি ধনাত্মক আধান প্লাস কিউ এবং হচ্ছে এই আধান থেকে প্লাস কিউ আধান থেকে আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বললো, তাহলে পি বিন্দুতে যদি তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলে, তাহলে আমরা জানি যে পি বিন্দুতে একটি ক্ষুদ্র আধান প্লাস কিউ নট স্থাপন করা হয়েছে, এবং কিউ নট আধানের উপর ক্রিয়াশীল বল যদি আমরা বের করি, এটার উপর যদি ক্রিয়াশীল বল বের করি, তাহলে আমরা কি পাবো, এফ ইকুয়াল টু 1/4 এপসাইলন নট ইন্টু কে, যেহেতু তড়িৎ মাধ্যমাঙ্ক তাহলে কে কিউ নট বাই আর স্কোয়ার।
তাহলে এইটা হলো। আবার পি বিন্দুর ক্ষেত্রে আমরা জানি তড়িৎ প্রাবল্য হচ্ছে ইকুয়াল টু এফ বাই কিউ নট। তাহলে এই দুইটা সমীকরণকে যদি আমরা সমন্বয় করি তাহলে লিখতে পারি ই ইকুয়াল টু 1/4πε0 কে কিউ নট আর স্কয়ার কিউ নট, বা ইকুয়াল টু 1/4πε0 কে কিউ বাই আর স্কয়ার। কেননা কিউ নট হচ্ছে কি, কিউ নট চলে গেছে। তাহলে প্লাস কিউ আধানটি যখন শূন্যস্থান বা বায়ু মাধ্যমে স্থাপিত হলে তড়িৎ কে এর মান তখন কি হয়ে যায়, 1 হয়ে যায় যখন বায়ু মাধ্যমে স্থাপন করব। তাহলে বায়ু মাধ্যমে যখন স্থাপন করব তখন তড়িৎ প্রবাহ হলো 1/4πε0 কিউ বাই আর স্কয়ার। তাহলে এইটা হচ্ছে কোনো বিন্দু আদানের ক্ষেত্রে আমরা তড়িৎ প্রাবল্যের সমীকরণ। এই সমীকরণটাই হচ্ছে কি, যে আমরা যদি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর প্রাবল্যের মান বের করতে যাই তাহলে আমরা এই সমীকরণ দিয়ে বের করতে পারবো। এখন আমরা তড়িৎ বলরেখা বা চার্জ থেকে নির্গত বলরেখার সংখ্যা নির্ণয় করতে শিখব। তাহলে বলরেখা সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানতে চাই তাহলে আমরা যে জিনিসগুলো জানবো, বলরেখা কি, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে সর্বদা মুক্ত ধনাত্মক চার্জ যে নিরবিচ্ছিন্ন বক্রপথে গমন করে তাকে তড়িৎ বলরেখা বলে। আর তড়িৎ ক্ষেত্রে একটি ধনাত্মক চার্জ যদি স্থাপন করলাম, ধরলাম প্লাস কিউ, স্থাপন করা হলে বলরেখাগুলো নিজেদের উপর বল প্রয়োগ করে এবং তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জের উপর ক্রিয়াশীল বল ওই বিন্দুতে দিকের সাথে লম্ব একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যার উপর নির্ভর করে। যে বিন্দুতে এই বলরেখার সংখ্যা যত বেশি সে বিন্দু একক ধনাত্মক চার্জের উপর ক্রিয়াশীল বলের মানও। তার মানে ক্রিয়াশীল বলরেখার সংখ্যার সাথে চার্জের উপর ক্রিয়াশীল বলের মানও নির্ভর করে। ধরলাম বিভিন্ন ক্ষেত্রে বলরেখাগুলো কীরকম হয়, যেমন একটা চার্জিত প্লাস কিউ পরিমাণ চার্জিত বস্তু আছে, তার থেকে একটি ছোট পরিবাহী ধনাত্মক চার্জে ধরলাম একটা গোলক ধনাত্মক চার্জে চার্জিত। এর জন্য সৃষ্ট তড়িৎক্ষেত্রের মধ্যে একটি পরখ ধনাত্মক চার্জ রাখা হলে, অর্থাৎ এর জন্য যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হবে এখানে, এর জন্য একটা পরখ ধনাত্মক চার্জ রাখলাম। এর আগে আমরা দেখছি পরখ মানে হচ্ছে টেস্ট মানে ধরো কিউ নট বা একক ধনাত্মক আধানের রাখলাম ধনাত্মক চার্জ। তাহলে গোলকের চার্জ দ্বারা কি হবে, সে কি হবে, বিকর্ষিত হবে। তাহলে একটা গোলক চিন্তা করলাম যেটা হচ্ছে চার্জিত, তাহলে এবং এটার সাথে একটা একক ধনাত্মক আধান রাখলাম। তাহলে অর্থাৎ দুইটা যদি চার্জ থাকে, যেমন একটা পজিটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জ, এটার মধ্যে একসাথে থাকলে সে কি হবে, একটা আরেকটা বিকর্ষিত হবে। তখন অনেকটা এই প্লাস আধানগুলো তখন কীরকম দেখা যাবে, যেমন এটা থেকে একটা লম্বভাবে বের হচ্ছে, এটা থেকে লম্বভাবে হচ্ছে, অর্থাৎ আমি ওই গোলকটাই চিন্তা করি, তাহলে এটা থেকে এটার সাথে লম্বভাবে বিকর্ষিত হচ্ছে, তাহলে এই ধরনের একরকম রেখা তৈরি হচ্ছে। তাহলে এটা কী হবে, বাহিরের দিকে। তাহলে চার্জ রাখলে গোলক চার্জ দ্বারা বিকশিত হবে এবং তা কি হবে, সোজা দূরে চলে যাবে। তার মানে আলটিমেটলি কি, দূরে চলে যাচ্ছে। এক্ষেত্রে বলরেখাগুলো ধনাত্মক চার্জ থেকে বের হচ্ছে বলে মনে হবে। তাহলে এটা যদি ধনাত্মক চার্জ হয় তাহলে মনে হবে না যে এইখান থেকে কি হচ্ছে, বিকশিত হবে এবং তা কি সোজা বের হচ্ছে। কিন্তু আবার যদি ঋণাত্মক চার্জের ক্ষেত্রে বলরেখাগুলো চার্জ থেকে বের না হয়ে চার্জে প্রবেশ করে, কিভাবে, যদি আমি একটা ঋণাত্মক চার্জ রাখি এখানে, ধরলাম একটা গোলক কল্পনা করলাম যেটা হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত, এবং একটা ঋণাত্মক চার্জ যদি আমি এখানে রাখি, তখন কি মনে হবে, তখন মনে হবে যে ঠিক চার্জগুলো ভিতরে প্রবেশ করছে।
ঋণাত্মক চার্জের ক্ষেত্রে বলরেখা হলো চার্জ থেকে বের না হয়ে চার্জে প্রবেশ করবে, কারণ ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জ দ্বারা কি হয়, আকৃষ্ট হয়, তাহলে এটা ভিতরে প্রবেশ করছে এরকম মনে হবে। আমরা বলতে পারি যে তড়িৎ বলরেখা ধনাত্মক চার্জ থেকে পরিবাহী পৃষ্ঠের সাথে লম্বভাবে বের হয়, অর্থাৎ প্রত্যেকটা কি লম্বভাবে বের হচ্ছে, এবং ঋণাত্মক চার্জে চালিত পরিবাহী পৃষ্ঠের সাথে লম্বভাবে প্রবেশ করে। আবার যেহেতু তড়িৎ বলরেখা ধনাত্মক চার্জ থেকে উৎপন্ন হয় এবং ঋণাত্মক চার্জে গিয়ে শেষ হয়, সেহেতু তড়িৎ বলরেখা মুক্ত প্রান্ত আছে, এটাও বলা যায়। তাহলে তড়িৎ বলরেখা খোলা বা বক্র। তাহলে আমরা যে কোনো বস্তু যদি পাশাপাশি দুইটা পজিটিভ রাখি তাহলে কি হবে, তারা দুই দিকে চলে যাবে, তার মধ্যে অনেকটা দেখতে এরকম হয়ে যাবে, তার মধ্যে এরকম যদি দেই, তার বলরেখাগুলো এরকম হচ্ছে, বাইরে বের হয়ে যাচ্ছে, বাইরে এরকম অনেকটা দেখা যাবে। তড়িৎ বলরেখার বেশ কিছু নিজস্ব ধর্ম আছে। তড়িৎ বলরেখা স্থির চার্জের ক্ষেত্রে খোলা রেখা বা গতিশীল চুম্বক মেরুর ক্ষেত্রে বদ্ধ বক্ররেখা তৈরি হয়। বলরেখাগুলো পরস্পরের উপর আড়াআড়ি পার্শ্বচাপ প্রয়োগ করে এবং পরস্পরকে বিকর্ষণ করে। বলরেখাগুলো স্থিতিস্থাপক সুতার ন্যায় দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয়। দুটি বলরেখা কখনো পরস্পরকে কি করে না, ছেদ করে না। যেমন এটা যদি একটা বলরেখা হয় এবং সে যদি বাহিরের গোলক থেকে বাইরের দিকে বের হয়ে হয়, তাহলে কখনোই কি করবে না, এটাকে মানে এইভাবে আরেকটা যাবে না, ছেদ করবে না, বা এইখান থেকে বের হয়ে কখনো এটা যাবে না, আর থাকবে। বিভিন্ন বলরেখার লম্ব একক ক্ষেত্রফলের মধ্যে অতিক্রান্ত বক্ররেখার সংখ্যা ওই বিন্দুর তড়িৎ প্রবলের মান নির্দেশ করে। অর্থাৎ বক্ররেখার সমান্তরালে যদি যায় তাহলে সেটা কি করবে, মান নির্ণয় করবে। তাহলে আমরা এখন চার্জ থেকে নির্গত, যেমন একটা প্লাস কিউ পরিমাণ চার্জ রাখলাম, এটা থেকে কি পরিমাণ বলরেখা বা বলরেখার সংখ্যা নির্গত হচ্ছে সেটা আমরা কিভাবে নির্ণয় করব। সেটা নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে এটা নির্গত বলরেখার সংখ্যা সাধারণত যে মাধ্যমটা থাকবে সেই মাধ্যমে ওই চার্জটাকে যদি মাধ্যম দিয়ে আমরা, সেটা শূন্য মাধ্যম হলে অ্যাপসিলন নট, আর শূন্য মাধ্যম না হলে আমরা কি করব, যে অ্যাপসিলন দিয়ে। তাহলে এই নির্গত মানে কোনো একটা চার্জ হলে, যেমন তার চারপাশস্থ মাধ্যমের প্রকৃতি, যখন একটা চার্জ থেকে মানে বলরেখাগুলো বের হয়, তাহলে তার সে কি একটা মাধ্যম ভেদ করে বের হচ্ছে। তাহলে যে মাধ্যম থাকে, এটা যদি শূন্য মাধ্যম থাকে, এটা যদি বায়ু মাধ্যম থাকে, তাহলে আমরা সংখ্যা, যদি বলরেখার সংখ্যা ধরলাম n ইকুয়াল টু কিউ বাই অ্যাপসিলন, এই সূত্রটা দিয়ে আমরা বের করতে পারি। তাহলে এই সূত্রটা কিভাবে আসছে, আমরা জানি তড়িৎ ক্ষেত্র থেকে একটা সূত্র পেয়েছিলাম যে 1/4 অ্যাপসিলন নট শূন্য মাধ্যমের জন্য, এবং কি কিউ বাই আর স্কোয়ার। তাহলে কোনো বিন্দুর তড়িৎ প্রাবল্য ওই বিন্দুতে বলরেখার সাথে লম্বভাবে একক ক্ষেত্রফলের মধ্যে গমনকারী বলরেখার সংখ্যা সবসময় কি থাকে, সমান থাকে। তাই গোলক পৃষ্ঠের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্গত বলরেখার সংখ্যাও কি হবে, তাহলে 1/4 অ্যাপসিলন, অর্থাৎ এই যে অংশটা এটার সমানই হবে। তাহলে গোলক পৃষ্ঠের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, একটা গোলক পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 4 আর স্কোয়ার। তাহলে গোলক পৃষ্ঠ, তাহলে সুতরাং গোলক পৃষ্ঠ ব্যাদ করে নির্গত বলরেখার সংখ্যা বা কিউ চার্জ থেকে মোট বলরেখার সংখ্যা তাহলে কি হবে, তাহলে আমরা লিখতে পারি যে n ইকুয়াল টু 1/4 অ্যাপসিলন নট কিউ বাই আর স্কোয়ার ইন্টু কি হবে, গোলক পৃষ্ঠের ক্ষেত্রফল 4 আর স্কোয়ার। তাহলে এটা যদি যায় তাহলে আমাদের থাকতেছে কি কিউ বাই অ্যাপসিলন নট। তাহলে এটা হচ্ছে শূন্য মাধ্যমের ক্ষেত্রে। যদি শূন্য মাধ্যম থাকে, পার্শ্বস্থ যে মাধ্যম সেটা যদি শূন্য থাকে, আর যদি শূন্য মাধ্যম না হয়ে বায়ু মাধ্যম থাকে বা অন্য যে কোনো মাধ্যম থাকে, তাহলে আমরা n ইকুয়াল টু সরাসরি কি লিখতে পারবো, কিউ বাই অ্যাপসিলন নট, অথবা কি n ইকুয়াল টু কিউ বাই অ্যাপসিলন, যেটাই ব্যবহার করি। তাহলে যদি বলা হয় যে কোনো একটা নির্দিষ্ট চার্জ দেওয়া থাকে, চার্জের সংখ্যা
এবং মাধ্যমের মান দেয়া থাকে, তাহলে আমরা কি করতে পারবো? চার্জ থেকে নির্গত বলরেখার সংখ্যা নির্ণয় করতে পারবো। ওকে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।